গুড মর্নিং স্টুডেন্টস, আশা করবো তোরা সবাই ভালো আছিস। দেখ, তোদের সামনে সেমিস্টার এক্সামিনেশান চলে এসছে। তোরা বুঝতেই পারছিস যে তোদের এই মাসেই, অর্থাৎ আমাদের এই মে মাসের মধ্যেই তোদের পরীক্ষা হয়ে যাবে, বা হয়তো জুন মাসের শুরুর দিকে তোদের পরীক্ষা হয়ে যাবে। তো বেশি দিন সামনে নেই, তোরা সবাই প্রিপারেশান তোদের করছিস। তো তোদের প্রিপারেশানে সামান্য একটুখানি হেল্প করে দেওয়ার জন্যে আজকে তোদের সঙ্গে আমি চলে এসেছি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের 2024 সালের যে কোয়েশ্চেন পেপারটা এসেছিলো, যেটা 2024 সালের জুন মাসেতে পরীক্ষা হয়েছিল, সেই কোয়েশ্চেন পেপারটা সলিউশন নিয়ে আমি তোদের কাছে চলে এসেছি। রাইট? তাহলে এখন 2024 সালের জুনে যে পরীক্ষাটা হয়েছিল, সেই কোয়েশ্চেনটা সলভ তোদের সঙ্গে করব। কেন করব? দুটো পারপাসের জন্য। একটা হচ্ছে কোয়েশ্চেনের ধরনটা সম্বন্ধে তোরা পুরোপুরি জেনে যাবি, আর 2 নম্বর জিনিস যেটা হচ্ছে তোদের একটুখানি কনফিডেন্স বিল্ড আপ হবে। হ্যাঁ, যে স্যার কোয়েশ্চেনটা এরকম ইজি আসে, আমরাও পারবো জিনিসটাকে সলভ করে দিতে, আমরাও পারবো যে আমরা মেকানিক্সে 90% নম্বর নিয়ে আসতে। তো সেই কথা মাথায় রেখে তোদের জন্য আমি আজকে নিয়ে এসেছি আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করতে। কোয়েশ্চেন সলভ করতে তোদের খুব বেশি টাইম লাগবে না। এই ভিডিওটা আমি মোটামুটি তোদের 1 ঘন্টার মধ্যে শেষ করে দেব। তোরা ভালো করে টিউনড থাক, তোরা ভালো করে খাতা পেন নিয়ে বসে রেডি থাক, যাতে করে ভিডিওটা কমপ্লিট হওয়ার সাথে সাথে তোদের কনফিডেন্সটাও দারুণভাবে বুস্ট আপ হয়েছে। ওকে, তো চল এবার একটুখানি কাজে। কি কথা আসছে দেখ, তোরা সবাই জানিস যে তোদের পেপারেতে মার্কস দেওয়া থাকে কতখানি, 3 ঘন্টা। দেখ, গ্রুপ এতে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের মধ্যে তোরা সবাই জানিস একের দাগের কোয়েশ্চেনের মধ্যে কটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হয়, যে কোনো 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হয়। এখানেতে যে মার্কস থাকে, সেই মার্কসটা থাকে কতখানি, 20 মার্কসের থাকে। ওকে, তো দেখ এখানেতে এই এমসিকিউগুলো যেগুলো আছে সেগুলোকে একটু সহজ করে আমরা দেখে নেব কীরকমভাবে কী করছি। তো চল, প্রথম কথা আসছে কি দেখ, তো দ্য ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই। ওকে, ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই, সবসময়তে আমরা জানি দেখ ফোর্স হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি। আমি সামান্য একটুখানি লিখে লিখে বলছি যাতে করে তোদের পরীক্ষার সময় তো সেটাকে তোরা আরও ভালোভাবে সলভ করে আসতে পারিস। তাহলে দেখ আমি এখান থেকে কিসের কিসের কথা দেখছি, একের দাগেরটার জন্যে, মানে 1-এর 1, সেটার জন্য আমরা কি দেখছি দেখ, আমরা সবাই জানি কি দেখ, ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই, কথা আসছে কি দেখ, তো ফোর্সকে আমরা সবাই কি জানি, সেটা হচ্ছে একটা ভেক্টর। ভেক্টরের কি থাকে, দুটো জিনিসই থাকে। 1 নম্বর থাকে কি তার ম্যাগনিটিউড, ওকে, 2 নম্বর কি থাকে তার ডাইরেকশন। তাহলে ফোর্স যেহেতু ভেক্টর, তারও কি থাকবে, ম্যাগনিটিউড এবং ডাইরেকশান দুটোই থাকবে। সেই অর্থে তোদের ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ডাইরেকশান অ্যান্ড ম্যাগনিটিউড, অর্থাৎ একের দাগেরটার ক্ষেত্রে তোরা যে অপশানটাকে কারেক্ট করে আসবি সেটা আসবে কি দেখতো না, তোদের সি। গেল। এরপরেতে চলে যায় আমাদের কোন কথায় আছিস না, ল্যামিস থিওরেম। কি বলা হচ্ছে দেখ, ল্যামিস থিওরেম ডিলস উইথ দ্য ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার দ্য অ্যাকশন অফ, ওকে, ল্যামিস থিওরেম ডিলস উইথ দ্য ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার দ্য অ্যাকশন অফ 3, কী হবে না, সবাই আমরা জানি 3 কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্স। তার কারণ কীরকমভাবে কথা বলছি দেখ, 2-এর দাগেরটার সময়তে, মানে 1-এর 2-এর সময়তে আমরা কীরকম কথা শিখেছিলাম দেখ, 1-এর 2 ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করার কথা কীরকম শিখেছিলাম দেখ, 3টে এরকম কোপ্লেনার কনকারেন্ট ফোর্স থাকতে হতো, তাই তো? আমাদের এখান থেকে 3টে ফোর্স কী কী ছিল দেখ, এরকমভাবে পি কিউ আর। তাহলে এই 3টে কোপ্লেনার কনকারেন্ট ফোর্স থাকতে হতো। যদি তোর এই দিকের অ্যাঙ্গেলটা হতো আলফা, এদিকের অ্যাঙ্গেলটা হতো বিটা, এদিকের অ্যাঙ্গেলটা হতো গামা, তখন আমরা সবাই শিখেছিলাম কাকে, যে ল্যামিস থিওরেমকে অ্যাপ্লাই করে তার ভ্যালু শিখেছিলাম কত দেখতো, পি বাই সাইন বিটা। ওকে, ইকুয়াল টু আমরা কত শিখেছিলাম দেখ,
কিউ বাই উল্টো দিকের যে অ্যাঙ্গেলটা আছে অর্থাৎ সাইন কার্ভ, আর তার উল্টো দিকে কত আছে আলফা, তাহলে সেখান থেকে লিখতাম কত আর বাই সাইন আলফা। তাহলে তিনটেই থাকতে হবে কি কোপ্লেনার এবং কনকারেন্ট ফোর্স। ওকে, তাহলে কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্স সেটা তোদের দেখতো কোন অপশানেতে দিয়ে দেওয়া আছে, কোপ্লেনার কনকারেন্ট ফোর্স দিয়ে দেওয়া আছে, তো দেখ অপশান নাম্বার ডি। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো আমাদের এখানেতে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার কোনটা চলে আসতো না, অ্যান্সার চলে আসতো কোপ্লেনার কনকারেন্ট অর্থাৎ অপশান 3। ওকে, এই রকমভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হতো। আমি তাহলে এই দুটো জিনিসকে যে দুটো লিখলাম আমি একটু ক্লিন করে নিচ্ছি, কেননা আমার বোর্ডেতে সেটা লেখার জায়গা নেই। তোরা কিন্তু ভিডিওটা দেখে সেটা রেডি করে নিস। বোঝা গেল পয়েন্ট? ওকে, এরপরে তো চলে আয় তোরা কোথায় না 3-এর দাগের কোয়েশ্চেনটা। তে বলা আছে কি দেখ algebraic sum of moments of force about any point in their plane is equal to the moment of their resultant about the same point. Okay, this is a statement of regarding to Varigan's theorem. Okay, আচ্ছা দেখ তোদের আমি যখন ক্লাসেতে পড়িয়েছি সেখানে তো তোদেরকে শিখিয়েছি কি দেখ তো Varigan's theorem খুব ইম্পর্টেন্ট রুলস। তোদেরকে আমি পরীক্ষায় বলেছিলাম, মানে ক্লাসের সময় বলেছিলাম যে ভ্যারিগান্স থিওরেমের প্রুফ সহ সেটাকে করবি। 2024-তে এসেছে, এখন হয়তো এবারেতে তাদের প্রুফটা এসে যেতে পারে। মার্ক মাই ওয়ার্ড, হ্যাঁ, ভ্যারিগান্স থিওরেমের প্রুফ এবার 2025 সালের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোরা কিন্তু সেটাকে দেখে যাবি। এখানে রুলসটা কি বলছে দেখ, ধর আমাদের কাছে এই কোনো একটা ফোর্স আছে, এই আরও একটা ফোর্স আছে, এই দুটো ফোর্সের জন্য আমি টর্ক ক্যালকুলেট করছি এরকম একটা পয়েন্টের রেসপেক্টে। তো তখন তাদের যদি এই ফোর্সটার জন্য টর্কের ভ্যালু হয় τ1, এই ফোর্সটার জন্য যদি টর্কের ভ্যালু হয় τ2, তাহলে তখন আমি বলতাম কি তাদের যে টোটাল টর্ক হয় তার ভ্যালু কত থাকে τ1 প্লাস τ2। এই যে টর্কের ভ্যালুটা সেটা কার সাথে সমান হয় তোরা নিশ্চয়ই জানিস, এদের যে রেজাল্টেন্ট, ধরে নে এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টের টর্ক তোরা যে পয়েন্টের রেসপেক্টে বাকিগুলোর সাথে ক্যালকুলেট করেছিস তার সাথে সমান হয়। তাহলে ইন্ডিভিজুয়াল টর্কগুলোর টর্ক, ইন্ডিভিজুয়াল যে ফোর্সগুলো আছে তার জন্য যে টর্ক, সেই টর্কটা কার সাথে সমান হয় না ফোর্সগুলোর রেজাল্টেন্টের টর্কের সাথেও কিন্তু সমান হয়। তাহলে আমাদের কি আসছে, লাইনটা কি ছিল দেখতো, টোটাল টর্ক কার জন্যে না বাই দ্য ইন্ডিভিজুয়াল ফোর্স। ওকে, সেটা কার সাথে ইকুয়াল হবে না, নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস সেটা ইকুয়াল হবে টর্ক ক্রিয়েটেড বাই ইটস রেজাল্টেন্ট। ওকে, এই লাইনটাকে কিন্তু তাহলে আমাদেরকে প্রত্যেককে দেখে রাখতে হচ্ছে। ওকে, তাহলে এই কথাটাই চলে গেল কি আমাদের 3-এর দাগের কোয়েশ্চেন। তাহলে 3-এর দাগের কোয়েশ্চেন যেটা আছে সেটার ক্ষেত্রে তোদের অ্যান্সার কোনটা হয়ে যেত না, দেখ অপশান নাম্বার এ। ওকে, আচ্ছা তারপরে তো দেখ 4-এর দাগের কোয়েশ্চেনটা কি বলেছে, অলরেডি আমি সলভ করলাম, সেটাকে আর আমি ডিটেলসে লিখবো না। For condition of equilibrium, Lami's theorem is applicable when number of force acting point is 3. তোরা তো সেই Lami's theorem কখন অ্যাপ্লাই হয়, যখন আমাদের 3টে ফোর্স কাজ করে। তাহলে দেখ তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস 4-এর দাগের যে কোয়েশ্চেনটা আছে, 4-এর দাগের কোয়েশ্চেনের অপশান কত চলে আসবে না বি। ওকে, তাহলে দেখ আমার এখান থেকে কি চলে এলো, এটা গিয়েছিল কোন কোয়েশ্চেনটা, ভ্যারিগান্স থিওরেমেরটা 3 নম্বরটা। 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 4 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখলাম কি ল্যামিস থিওরেমের সময় কটা ফোর্স লাগবে, সেখানটাতে দেখলাম হচ্ছে যে 3টে ফোর্স লাগবে। ওকে, আচ্ছা এরপরেতে চল হচ্ছে কোনটা দেখ 5-এর দাগেরটা। 5-এর দাগেরটাতে কি বলেছে দেখ, নিউটনস হুইচ ল ইজ নোন অ্যাজ ইনার্সিয়া ল। আমরা সবাই জানি ফার্স্ট লটাকে আমাদের কি বলা হয়, যেখান থেকে বলের সংজ্ঞা পাই বা ফোর্সের ডেফিনেশন পাই। ফোর্সের ডেফিনেশন কোথা থেকে পাই, ফার্স্ট ল থেকে পাই। তাহলেতে তোদের নিশ্চয়ই বুঝছিস ফার্স্ট ল কাকে দেয়, ফোর্সের ডেফিনেশন, আর সেটাই কি ল অফ ইনার্সিয়া নামে পরিচিত।
সেকেন্ড ল যেখান থেকে বলের ম্যাগনিটিউড পাই, থার্ড ল যেখান থেকে আমরা পাই কি অ্যাকশন আর রিঅ্যাকশন কিন্তু ইকুয়াল এবং অপোজিট। ওকে, তাহলেতে আমরা শিখে নিচ্ছি কি এই যে 5 দাগের কোয়েশ্চেনটা আছে যেখানেতে আমাদের নিউটন সেট কোন লটাকে কি বলেছে, তো সেখান থেকে আমি অ্যান্সারটা কত করে দেব, নিউটনস হুইচ ল ইজ নোন অ্যাজ ইনার্সিয়া ল, তাহলে সেটার অ্যান্সার চলে আসবে কি আমাদের ফার্স্ট ল। ওকে, তাহলে এটাকে তোরা সুন্দরভাবে রেডি করে ফেলবি। এক মিনিট বাবা, গেল। এরপরেতে চলে হচ্ছে যে তোরা এরপরের কথাতে 6 থেকে কি বলা আছে দেখতো, when two force of magnitude 3 Newton and 4 Newton acts at right angles to each other, তাহলে তখন তাদের রেজাল্টেন্ট কত আসবে। তাহলে এখানে দেখ 6 থেকে একটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন, কি বলা আছে দেখ, এই একটা ফোর্স, যে ফোর্সটা ডাইরেকশন এদিকেতে আছে কতখানি 3 নিউটন, তার সাথে পারপেন্ডিকুলারেতে আরও একটা ফোর্স কি আছে দেখ 4 নিউটন। তাহলে আমাদেরকে জানতে চেয়েছে কি যে এদের রেজাল্টেন্ট কত আসবে। তাহলে দুটো ফোর্স একটার একটার সাথে পারপেন্ডিকুলারে থাকলে আমাদের উত্তর কত হয়, আমরা সবাই শিখেছি দেখ f1 স্কোয়ার প্লাস f2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখ √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে কত পাচ্ছি √25, মানে সেখান থেকে ভ্যালু কত পেয়ে যাব 5। তাহলে আমরা শিখে নিলাম কি এর রেজাল্টেন্টের ভ্যালু আসবে কত 5 নিউটন। তারপরেতে কি আছে দেখতো, ইউনিট অফ মোমেন্ট, মানে 7 দাগেরটা বলছে, ইউনিট অফ মোমেন্ট ইন এসআই সিস্টেম ইজ, তাহলে মোমেন্টের ইউনিট এসআই সিস্টেমে, সেটার কথা কিরকম বলছি দেখ, দেখ মোমেন্ট, মোমেন্ট মানেই আছে কি আমাদের টর্ক। তাহলে 7 দাগেরটার সময়তে টর্ক বলেছে, টর্ক মানে কত আর ক্রস এফ। তাহলে দেখ আর এর ইউনিট কত মিটার, ফোর্সের ইউনিট কত নিউটন, তাহলে টর্কের যে ইউনিট সেটা আমাদের পেয়ে গেলাম কত নিউটন ইন্টু মিটার। টর্ক বলতেই আমরা বুঝি কি মোমেন্ট, তাহলে আমরা মোমেন্টের ইউনিট কত পেয়ে গেলাম দেখতো না নিউটন ইন্টু মিটার। হলো, এরপরেতে আছে কি দেখ না দ্য পয়েন্ট থ্রু হুইচ হোল ওয়েট অফ দ্য বডি অ্যাক্টস, তাহলে যে পয়েন্টের মধ্যে দিয়ে কোনো বডির পুরো ওয়েটটা কাজ করে তাকে আমরা সবাই কি শিখেছি, তাকে আমরা শিখেছি সেন্টার অফ গ্র্যাভিটি বলে, তাই না। তাহলে আমরা এখান থেকে বলছি কি সেন্টার অফ গ্র্যাভিটি বা সিওজি, সেটা হচ্ছে কি পয়েন্ট থ্রু হুইচ ওয়েট অ্যাক্টস, পয়েন্ট থ্রু হুইচ ওকে কার কথা বললাম, ওয়েট অফ দ্য বডি অ্যাক্টস। ওকে, সিমিলারলি আমাদের আরও একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে আমরা বলি কি দেখ সেন্টার অফ মাস, তাই তো। তাহলে সেন্টার অফ মাস কোন পয়েন্টটা, যার মধ্যে দিয়ে কোনো বডির পুরো মাসটা কাজ করে। তাহলে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি দুটো কিন্তু আলাদা আলাদা পয়েন্ট। সেন্টার অফ মাস বলতে কি যে পয়েন্টের ভেতর দিয়ে কোনো বডির পুরো মাসটা কাজ করে, রাইট। আর সেন্টার অফ গ্র্যাভিটি বলতে কি যে পয়েন্টের ভেতর দিয়ে পুরো বডির ওয়েটটা কাজ করে। ওকে, এটুকুনি কথা তাহলে আমাদেরকে রেডি করতে হচ্ছে। যার মধ্যে দিয়ে পুরো ওয়েট কাজ করে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যার মধ্যে দিয়ে পুরো মাস কাজ করে সেটা হচ্ছে সেন্টার অফ মাস। সাধারণ অবস্থায় সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি একই পয়েন্ট হয়, কিন্তু যদি অবজেক্টটা খুব বড় হয় তখন সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু পয়েন্ট আলাদা আলাদা হয়। এই যে লাইনটা বললাম ভিডিওটা রিক্যাপ করে আবার শুনে নিবি, এই লাইনটা কিন্তু তোদের পরীক্ষার জন্য দরকারি। এরপরেতে চলে যায় কোথায়, পরের দাগের কোয়েশ্চেন। পরের দাগের কোয়েশ্চেন কি বলছে দেখ, দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হয়।
ফ্রিকশনাল ফোর্সের আমরা ফর্মুলা শিখেছি কত, দেখ মিউ ইন্টু এন। ওকে, এন মানে কি, এন মানে হচ্ছে বডিটার নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশান বলতে কি, বডিটার ওয়েটের উপর নির্ভরশীল। ওকে, তাহলে আমরা দেখে নিচ্ছি কি ফ্রিকশনাল ফোর্স একটা পার্ট হচ্ছে কি ওয়েটের উপর নির্ভর করে, আর একটা কার উপর, মিউ। মিউ মানে কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এবার দেখ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কার উপর নির্ভর করে, কোনো সারফেসের রাফনেসের উপর নির্ভর করে। তাহলে ফ্রিকশনাল ফোর্স রাফনেস আর বডির ওয়েট এই দুটো জিনিসের উপর নির্ভর করে। ওকে, তাহলে আমার এখান থেকে চলে এলো কি যে এরিয়া নয়, শেপ নয়, নেচার অফ দ্য কন্ট্যাক্ট সারফেস মানে কি রাফনেস অফ দ্য সারফেস তার উপর নির্ভর করে, তাই তো? তাহলে এটুকুনি কথা কিন্তু আমাদের চলে গেল। এরপরেতে আমরা চলে যাচ্ছি কোথায় দেখতো না, এই কথাতে এফিসিয়েন্সি অফ এ লিফটিং মেশিন ইজ দ্য রেশিও অফ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বহুবার পরীক্ষায় পড়েছে 10-এর দাগেরটা, তোরা কিন্তু এটাকে দেখে যাবি, পরীক্ষায় নিউমেরিক্যালসের জন্যও লাগবে, এখনও লাগবে। তোরা সবাই জানিস এই এফিসিয়েন্সি অফ লিফটিং মেশিন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন না, সিম্পল লিফটিং মেশিন চ্যাপ্টারটার কোয়েশ্চেন। তোদেরকে আমি যখন পড়িয়েছি, তোদেরকে ভগবতীর বই থেকে আমি কিন্তু মার্ক করে করে পড়িয়েছি যে এই চ্যাপ্টারটার কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তোরা করে আসবি। ওকে, তাহলে আমাদের এখন বলছি কি দেখ এই এফিসিয়েন্সি অফ এ লিফটিং মেশিন, তাহলে কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন, চ্যাপ্টার 7। খুব ভালো করে করে যাবে এই চ্যাপ্টারটা, সবসময় জানবি এফিসিয়েন্সি অফ এ লিফটিং মেশিন এটা দিয়ে লেখা হয়। এফিসিয়েন্সি অফ লিফটিং মেশিন কি হয় না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। ওকে, তাহলে এটার সঠিক অপশান হয়ে যাবে কোনটা না, অপশান সি। তারপরেতে আমাদের চলে যাবে কোনটায় দেখতো না, 11 দাগেরটা কি বলেছে দেখ, অ্যান আইডিয়াল মেশিন হুজ এফিসিয়েন্সি ইজ। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ তোদের সবাইকে বলেছি আইডিয়াল মেশিনের ডেফিনেশান তোদেরকে কিন্তু করে যেতে বলেছি। ওকে, তাহলে আইডিয়াল মেশিন হচ্ছে সেই মেশিন যার এফিসিয়েন্সি হয় কতখানি না 100%। ওকে, এর মধ্যে কিন্তু তোরা কেউ ভুল করবি না, আইডিয়াল মেশিন তার এফিসিয়েন্সি সবসময় হবে কত 100%, যাকে আমরা কত লিখবো 1। তাহলে আইডিয়াল মেশিনের ক্ষেত্রে কি হয় না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ আইডিয়াল মেশিনের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও একটা আরেকটার সাথে ইকুয়াল হয়ে যায়, যেন এর মধ্যে কারোর কোনো ভুল না থাকে বাবা, ঠিক আছে? এরপরেতে আমাদের কিসের কথা বলেছে দেখতো, দ্য ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এ লিফটিং মেশিন। দেখ তোদেরকে আমি এটাকে ডেরিভেশন সহ করিয়েছি, যেন এখানটা থেকে কেউ ভুল করে আসিস না। হ্যাঁ, এটার কিন্তু তারা সাথে সাথে আমি এবছরের সাজেশানেতেও বলেছি, আবার বলছি, যারা যারা আমার ভিডিও দেখেছিস তাদেরকে আবার বলছি যে দেখ এই তিনটে জিনিস, এফিসিয়েন্সি, ডেরিভেশন, আইডিয়াল মেশিনের এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ওকে, এগুলো এমসিকিউতে এসছে, এগুলো তোরা বড় কোয়েশ্চেনের জন্য কিন্তু রেডি করে রাখবি। আর তোদের সবাইকে আমার শেখানো আছে যে দেখ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ওকে, তার ম্যাক্সিমাম ভ্যালু আমাদের জানতে চেয়েছে। তোদেরকে সবাইকে শিখিয়েছি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কত লিখতে বলেছি, দেখ মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু তোদের লিখতে বলেছি যে 1/m প্লাস c/w। ওকে, যেন তার মধ্যে তোদের কারোর কোনো রকম কিছু ভুল না থাকে। ওকে, তাহলে আমাদের কি বললাম দেখ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কত লিখতে বলেছি, 1/m প্লাস c/w। এখানেতে কি হয়, m কনস্ট্যান্ট আর c সেটাও থাকে কি আমাদের একটা কনস্ট্যান্ট থাকে। যেন এখানটা থেকে কেউ ভুল করিস না, m আর c দুটোই কিন্তু আলাদা আলাদা কনস্ট্যান্ট। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু তোর কখন পসিবল না, সেটা হচ্ছে কি যখন w টেন্ডস টু ইনফিনিটি। তাহলে w টেন্ডস টু ইনফিনিটি হলে তোর কি চলে আসে দেখ, এই c/w তার ভ্যালুটা হয়ে যায় কত 0। তখন দেখ আমাদের এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ তার ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যায়, সেটা আসে কতখানি দেখ 1/m। ওকে, এর ডেরিভেশন সহ কিন্তু তোরা করে যাচ্ছিস, সেটা খুব সুন্দর কোয়েশ্চেন,
আমার পছন্দের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটার অ্যান্সার তাহলে তোরা পাচ্ছিস কত না 1/a। গেল, এর পরের কথায় যাওয়া যাক। দেখ, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ বডি উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন nth সেকেন্ড। এটা বেসিক্যালি ফর্মুলা দিয়ে দিয়েছে, এটা আমার সত্যি কিছু করে দেওয়ার নেই। nth সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেলতের ফর্মুলা কত হয়, u প্লাস a/2 ব্র্যাকেটের মধ্যে 2n-1। ওকে, তাহলে দেখ না এখানে তো অপশান কোনটা দিয়েছে, u প্লাস a/2 ব্র্যাকেটের মধ্যে 2n-1। ওকে, এবারে তারপরেরটা দেখ 14, দ্য এনার্জি হুইচ এ বডি প্রসেসেস বাই ভার্চু অফ ইটস পজিশন অর কনফিগারেশন। তাহলে পজিশন আর কনফিগারেশনের জন্য কে থাকে, পোটেনশিয়াল এনার্জি। সেটাই তো পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশন। তাহলে কোনো বস্তুকে দুমড়ে মুচড়ে দিলে তার শেপের পরিবর্তন হয়, তার জন্য বডির মধ্যে কি থাকে, একটা এনার্জি স্টোর থাকে। সেই এনার্জিটাকেই আমরা বলি কি, সেই এনার্জিটাকেই বলি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে বেসিক কথা একদম। এরপরেতে কথায় আসছে কি, দেখ তো, ফর ম্যাক্সিমাম রেঞ্জ অফ প্রজেক্টাইল দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন শুড বি। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কখন ম্যাক্সিমাম হয়, তার ক্ষেত্রে আমাদের ফর্মুলা জানতে চাইছে। তাহলে দেখ, আমি যদি এবারে তোদের সঙ্গে 14 দাগেরটা করি, কি দেখতে পাচ্ছি দেখ তো, আমরা রেঞ্জের ফর্মুলা কত শিখেছি দেখ প্রজেক্টাইলের ক্ষেত্রে, u² sin 2θ বাই কত না u² sin 2θ বাই g। এটা ছিল কি আমাদের রেঞ্জের ফর্মুলা, তাই না? তো এখান থেকে আমরা বলতে পারবো কি, কখন আর ম্যাক্সিমাম হবে। আর ইজ ম্যাক্সিমাম কখন, যখন তোরা দেখতে পাচ্ছিস এই যে sin 2θ আছে তার ভ্যালুটা ম্যাক্সিমাম। তার কারণ কি, ইউ আর জি তো তোর কনস্ট্যান্ট, তার তো কেউ বদল করছে না। এবারে তুই কি দেখতে পাচ্ছিস দেখ, sin 2θ ম্যাক্সিমাম কখন হয়, sin 2θ ম্যাক্সিমাম ভ্যালু +1 হতে পারে, কারণ sin θ ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, +1, বা মিনিমাম ভ্যালু কত হয়, -1। সেটা কোনই কথা আসছে। তাহলে দেখ, এখান থেকে এটা ম্যাক্সিমাম বলতে গেলে আমরা কত জানি না, θ = 90 ডিগ্রি হতে হবে, মানে sin 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে 2θ = কত আসতে হবে, 90 ডিগ্রি। তো আমরা ডেফিনেটলি θ = কত আসতে হবে, 45 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে বলে নিলাম কি, দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ এ প্রজেক্টাইল কখন না, যখন অ্যাঙ্গেল অফ প্রজেকশন হয় কতখানি না 45 ডিগ্রি। ওকে, তাহলে এই রকমভাবে তোরা এটাকে অ্যাপ্রোচ করে দেখে নিচ্ছিস। আচ্ছা দেখ, এবারে তো আমরা চলে আসছি কি গ্রুপ বি। আমরা সবাই জানি গ্রুপ বি থেকে আমাদের কি করতে হয়, যে কোনো 5টা কোয়েশ্চেন করতে হয়। প্রত্যেকটা কোয়েশ্চেনেতে মার্কস কত করে থাকে না, আমরা সবাই শিখেছি প্রত্যেকটা কোয়েশ্চেনেতে মার্কস থাকে হচ্ছে আমাদের 8 মার্কস করে থাকে। ওকে, তো এবারেতে আমাদের দেখ, তোদের বারবার আমি বলি তোরা যখন ক্লাসেতে করতিস, যে তোদের কিন্তু এই ল্যামিস থিওরেম, ভ্যারিগান্স থিওরেম, প্যারালেলোগ্রাম লস, এই লসগুলোকে কিন্তু তোকে প্রত্যেককে খুব ভালো করে করে আসতে হবে, কেননা এই জিনিসগুলো থেকে পরীক্ষায় তোর একটা কিন্তু কোয়েশ্চেন পড়বেই পড়বে। ওকে, তো দেখ, একটু আগেই তোরা দেখলি যে একটা এমসিকিউ আছে, তাই না? এমসিকিউটার সময়তে তোরা দেখে নিলি কাকে না, আমাদের এসছিল কাকে নিয়ে, দেখ ল্যামিস থিওরেমকে নিয়ে কোয়েশ্চেন এসেছিল। আবার দেখ এখানটাতে আবার তোর সেই ল্যামিস থিওরেম নিয়ে আবার একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। এই কোয়েশ্চেনটাতে কি বলেছে দেখ, এই কোয়েশ্চেনটাতে বলেছে যে আমাদের ডেসক্রাইব দ্য ল্যামিস থিওরেম। এবার দেখ, ল্যামিস থিওরেম কখন অ্যাপ্লাই হয়, তোরা সবাই শিখেছিস কনকারেন্ট এবং কোপ্লেনার ফোর্সের ক্ষেত্রেই আমাদের কে থাকে, কনকারেন্ট এবং কোপ্লেনার ফোর্সের ক্ষেত্রে আমাদের ল্যামিস থিওরেম অ্যাপ্লাই হয়। তাহলে আমাদের যখন এখান থেকে তোদের বলেছে কি দেখ তো, যে হোয়েন ল্যামিস হোয়াট ইজ ল্যামিস থিওরেম, তাহলে দেখ আমরা এখান থেকে সবাই শিখেছি কি দেখ, ল্যামিস থিওরেম বলতে গেলে কি বলছিস, যে আমাদের 3টে কোপ্লেনার এবং কনকারেন্ট ফোর্স থাকতে হবে। ওকে, তাহলে আমাদের দেখ কি বলছে, এক্সপ্লেন ল্যামিস থিওরেম।
মানে তোরা বলছিস কি, মানে প্রথমে তো স্টেটমেন্টটাকে বলবি, ওকে। তাহলে যখনই তোদেরকে এরকম ধরনের কোয়েশ্চেন পড়তে বলবে তাহলে তোরা প্রথম থেকে লিখে দিবি কাকে, দেখ স্টেটমেন্টকে লিখে দিবি, ওকে। স্টেটমেন্ট লিখে দিলে তোরা কি করছিস, ফর 3 কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্স বডি উইল বি অ্যাট ইকুইলিব্রিয়াম দিয়ে তোদের আমাদের ওখান থেকে ওই ছবিটাকে দিবি, ছবিটা দিয়ে দেখাবি, দেখ এদিকে একটা ফোর্স কাজ করছে পি, এদিকে একটা ফোর্স কাজ করছে কিউ, এখানে একটা ফোর্স কাজ করছে আর। পি এর উল্টো দিকে আছে অ্যাঙ্গেল আলফা, কিউ এর উল্টো দিকে অ্যাঙ্গেল আছে বিটা, আর এর উল্টো দিকে অ্যাঙ্গেল আছে গামা। তাহলে তারা কখন ইকুইলিব্রিয়ামে থাকবে, যদি আমাদের এরকম হয় পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ, তার উল্টো দিকে অ্যাঙ্গেল আছে বিটা, তাহলে সেখান থেকে লিখতে হবে কত, কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু তোদের আসছে কত আর, তার উল্টো দিকে অ্যাঙ্গেল আছে কত গামা, তাহলে সেখান থেকে লিখবি কত আর বাই সাইন গামা, ওকে। এটা চলে যায় কি তার স্টেটমেন্ট। তারপরে কথাটাতে কি বের করতে বলেছে দেখতো, ফাইন্ড দ্য ফোর্সেস ডেভেলপড ইন দ্য ওয়্যার এ বি অ্যান্ড সিপি, মানে এই ওয়্যারটাতে আর এই ওয়্যারটাতে টেনশন কত আছে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। চল তোদের সাথে একবার ক্যালকুলেট করে দেখে নিই। দেখ কিসের কথা বলছি, ছবিটা একবার দেখে নে কি বলে দিয়েছে। মানে আমি এটা 2 এর দাগের পরের অঙ্কটা করছি, হ্যাঁ, মানে 2 এর দাগের সেকেন্ড পার্টটাকে করছি। দেখ এখানটাতে কি দেওয়া আছে, এই দেওয়াল, এই দেওয়াল দিয়ে দেওয়া আছে। এখান থেকে তোর কি বলেছে, তোর জিনিসটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে আছে, ওকে। তাহলে এই জিনিসটা হয়ে গেল কতখানি অ্যাঙ্গেলেতে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে। তারপরেতে ওপরের দিকেরটা তোর দিয়ে দেওয়া আছে কতখানি অ্যাঙ্গেলেতে, দেখ ওপরের দিকেরটা দেওয়া আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলেতে, ওকে। তাহলে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। এখান থেকে নিচের দিকেতে কতখানি ফোর্স কাজ করছে, দেখ সেটা দিয়ে দেওয়া আছে 180 নিউটন দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে দেখ তোদের সবাইকে শিখিয়েছি এখান থেকে দড়ি আলাদা, এদিকে তো একটা দড়ি, তাহলে এখানে টেনশন T1, এটা আরও একটা দড়ি, এটা হচ্ছে T2। আমাকে কি T1 আর T2 এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস যদি আমাদের এটা 45 ডিগ্রি হয় নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাও হবে কতখানি, 45 ডিগ্রি। তাহলে আমি এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারবো। কী কী কম্পোনেন্টে ভাঙছি, দেখ এদিক বরাবর একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের ভ্যালু কত আসবে, T1 সাইন 45 ডিগ্রি, ওকে। আর এদিকে তারও একটা কম্পোনেন্ট, সেটার ভ্যালু কত থাকবে, T1 cos 45 ডিগ্রি। T2 এর ক্ষেত্রে তোরা দেখতে পাবি কতখানি, দেখতো এদিক বরাবর চলে আসবে কতখানি, 60 ডিগ্রি। তাহলে এদিকটাতে পাচ্ছিস কত, T2 cos 60 ডিগ্রি। আর উপরের দিকটাতে কতখানি পাচ্ছিস, উপরের দিকটাতে পাচ্ছিস হচ্ছে দেখ T2 sin 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তোরা পেয়ে গেলি কি, দুটো ইকুয়েশন পেয়ে গেলি। প্রথম তোরা কোনটা পাচ্ছিস, দেখ সামেশন অফ fx ইকুয়াল টু 0 কর, তাহলে সেখান থেকে তোরা পাচ্ছিস কত, দেখ T1 cos 45 ডিগ্রি ইকুয়াল টু T2 cos 60 ডিগ্রি। তাহলে দেখ এখান থেকে পাচ্ছিস কত, দেখ T1 বাই √2 ইকুয়াল টু কত পাচ্ছিস, T2 বাই 2। তাহলে এখান থেকে √2 দিয়ে কাটলে কত পাচ্ছিস, √2 পাচ্ছিস। তাহলে T2 ইকুয়াল টু আমি পাচ্ছি কত, √2 ইন্টু T1। ভার্টিক্যাল ডিরেকশানগুলোকে দেখে নে, ভার্টিক্যাল ডিরেকশানগুলো দেখলে তোর কত আসছে, দেখ আমরা এখান থেকে বসাচ্ছি কি, সামেশন অফ fy ইকুয়াল টু 0। ওপরের দিকে দেখে আছে দেখ T2 সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত থাকে, √3/2 প্লাস T1 সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত থাকে, 1/√2 ইকুয়াল টু আমাদের কত আসছে না, দেখ 180 নিউটন। তাহলে দেখ না T2 এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই কাকে, এরকম √2 T1কে বসিয়ে দিই, তাহলেই আমরা এখান থেকে ভ্যালুস পেয়ে যাব। তাহলে T2 এর জায়গায় আমরা বসিয়ে দিই না, তোর কতখানি আসছে, আচ্ছা বা T1 ইকুয়াল টুও বসাতে পারিস, T1 ইকুয়াল টু কত পাবি, T2/√2। তাহলে সেটাকেই বসা না, কত পাচ্ছিস দেখ না, T2 ইন্টু √3/2 প্লাস T1 এর জায়গায় বসা না, কত পাচ্ছিস, T2/√2। তাহলে T2/√2 নিচে আরও একটা √2 আছে, তাহলে পাচ্ছিস কত, 2। এখান থেকে পেলি কত, 180। তাহলে এটাকে সিম্পলিফিকেশান কর, সিম্পলিফিকেশান করলে কত পেয়ে যাচ্ছিস, দেখ
এখান থেকে আসছে দেখ না, নিচে 2 আসছে, তাহলে t2 প্লাস t2 রুট 3, তাই না? তাহলে আমার এখান থেকে ফর্মুলাটা কত চলে আসছে দেখ তো, t2 প্লাস t2 রুট 3 মানে √3 প্লাস 1, নিচের 2টা আমার ক্রস মাল্টিপ্লিকেশান হলো, ক্রস মাল্টিপ্লিকেশান হলে আমার কত চলে আসছে দেখ না, 360। তাহলে √3 প্লাস 1 মানে তোর এখান থেকে পেয়ে যাচ্ছিস কত, 1.732 আর প্লাস 1 মানে কত পাচ্ছিস, 2.732 ইকুয়াল টু 360। তাহলে সেখান থেকে t2 এর ভ্যালু তোরা বের করে নিতে পারবি, কত পাচ্ছিস দেখ, 360 বাই 2.732। এখান থেকে t2 এর ভ্যালু ক্যালকুলেট করে নিবি, t2 এর ভ্যালু ক্যালকুলেট করে এই ইকুয়েশনটাতে বসিয়ে দিবি, বসিয়ে দিলেই তোরা কি পেয়ে যাবি, t1 এর ভ্যালু পেয়ে যাবি। এই তো তোদের কোয়েশ্চেন। তাহলে এখানটা থেকে নিশ্চয়ই তোদের কারোর কোনো অসুবিধা থাকার কথা না, আরামসে করে নিতে পারবি। চল আমি পরেরটা যাই, নিশ্চয়ই তোরা এটাকে ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে নিবি। দিয়ে আমাদের কি বলেছে দেখ, দি ফলোয়িং ফোর্সেস অ্যাক্ট অন এ পয়েন্ট, একটাই অঙ্ক 8 নম্বরের কোয়েশ্চেন দিয়েছে। ভালো কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেন তোদের ক্লাসেতে বহুবার এরকম প্র্যাকটিস করিয়েছি। তোরা দেখ কি বলছে, দ্য ফলোয়িং ফোর্সেস অ্যাক্ট অন এ পয়েন্ট, কি কি বলেছে দেখ তো, 20 নিউটন ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টুয়ার্ডস নর্থ অফ ইস্ট। একবার কথাটা ভেবে দেখ, এরকম ধরনের কোয়েশ্চেন করতে গেলে তোকে কিন্তু ভুল করলে চলবে না, কোনটাকে নর্থ নিচ্ছিস, কোনটাকে ইস্ট নিচ্ছিস, কোনটাকে ওয়েস্ট নিচ্ছিস, কোনটাকে সাউথ নিচ্ছিস। ওকে, তাহলে এরকমভাবে ভেঙে নে আগে। এই তোদের একটা স্ট্রেট লাইন নিয়ে নে, তাকে তুই একটা লাইন দিয়ে ক্রস করে নে। ওকে, ধরে নে এটা আসছে কি ইস্ট, ডেফিনেটলি এটা চলে যাবে কত ওয়েস্ট, এদিকটা চলে যায় কে তোর নর্থ, এদিকটায় চলে যায় কে সাউথ। কি কি বলেছে দেখ, প্রথম যে ফোর্সটা 20 নিউটন, প্রথমটা কি বলেছে দেখ, 20 নিউটন ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি উইথ টুয়ার্ডস নর্থ অফ ইস্ট। তাহলে এখান থেকে যে ফোর্সটা আসছে এটা থাকছে কত দেখ, এদিক বরাবর কাজ করছে, তার ভ্যালু হচ্ছে কতখানি 20 নিউটন, সেটা কোন অ্যাঙ্গেলেতে আছে, সেটা আসছে 30 ডিগ্রি। ওকে, এটা হয়ে গেল কি না 20 নিউটনের ফোর্স কাজ করছে। তারপরে থেকে কাজ করছে দেখ, তারপরেতে কাজ করছে হচ্ছে 25 নিউটন টুয়ার্ডস নর্থ। ওকে, তাহলে নেক্সট যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে কি দেখ 25 নিউটন টুয়ার্ডস নর্থ। ওকে, তাহলে এদিক বরাবর কে কাজ করছে, পরবর্তী ফোর্স সেটা হচ্ছে 25 নিউটন। ওকে, নেক্সট চলে কি বলেছে যে 30 নিউটন টুয়ার্ডস নর্থ অফ ওয়েস্ট। ওকে, তারপরেরটা বলেছে কি দেখতো 30 নিউটন টুয়ার্ডস নর্থ অফ ওয়েস্ট। ওকে, নিউটন টুয়ার্ডস নর্থ অফ ওয়েস্ট, ওয়েস্টের থেকে আমাদের বলেছে কি না 30 নিউটন টুয়ার্ডস নর্থ, তাহলে ওয়েস্টের থেকে নর্থের দিকে, ওয়েস্টের 30 মানে নর্থের দিকে তাকিয়ে আমাকে ওয়েস্টের দিকে তাকাতে হবে। তাহলে দেখ এই হচ্ছে ওয়েস্ট, এর থেকে 30 নিউটন নর্থে। তাহলে আমরা যদি সামনের দিকে তাকাই, তাকালে আমাদের নর্থ কোন দিকটাতে হয়, আমাদের সবাই জানি হচ্ছে নর্থ বা দিকটাতে হয়। তাহলে বলেছে কি দেখ ওয়েস্টের 30 ডিগ্রি মানে 30 নিউটন নর্থে, তাহলে ওয়েস্টের দিকে তাকিয়ে আমাকে কি করতে হবে, আমার বাঁ দিকে তাকাতে হবে, সেদিকটাতে আমার নর্থ আসবে। মানে আমার কোয়েশ্চেনটাতে বলে দিল কি এই দিক বরাবর কে কাজ করছে, 30 নিউটন কাজ করছে। তাহলে যেদিকেতে আমাকে বলবে আমাকে সেদিকে মুখ করে তাকিয়ে বাঁ দিকের হাতটা, সেদিকটা আসবে কি তার নর্থ। তাহলে এখানটাতে বলেছে কি দেখ 30 নিউটন টুয়ার্ডস নর্থ অফ ওয়েস্ট, তাহলে ওয়েস্টের দিকে তাকিয়ে বাঁ দিকের হাত থেকে পাঠা, কোথায় পাচ্ছিস নিচের দিকে। তারপরে তো বলেছে কি দেখ তো
35 নিউটন অ্যাট 40 ডিগ্রি টুয়ার্ডস সাউথ অফ ওয়েস্ট। ওকে, তাহলে ওয়েস্টের সঙ্গে আমাকে কি বলতে হবে না, টুয়ার্ডস সাউথ অফ ওয়েস্ট। তাহলে দেখ এখান থেকে তাহলে ফোর্সের ভ্যালুটা কতখানি বলে দিয়েছে, দেখ 4 দাগেরটাতে এই দিক বরাবর কে কাজ করছে না 35 নিউটন, কতখানি অ্যাঙ্গেলেতে না 40 ডিগ্রি টুয়ার্ডস ওয়েস্ট। তাহলে এবারে তো সমস্ত যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোকে আমাকে কম্পোনেন্টে ভেঙে নিতে হবে, নিলে আমি কি পেয়ে যাব, এফএক্স পেয়ে যাব আর এফ ওয়াই পেয়ে যাব। তাহলে দেখ আমি এখান থেকে সবগুলোকে কম্পোনেন্টে ভাঙলে কীরকমভাবে এফএক্সটা পাচ্ছি, তার সামেশন অফ এফএক্স নেব। দেখ এটাকে এক্স ডিরেকশানেতে ভাঙলে কি পেয়ে যাচ্ছি, দেখ এটা পাচ্ছি কতখানি, এদিকটাতে 20 cos 30 ডিগ্রি, রাইট। এদিকটাতে তাহলে আমার সেটা ভেঙে গেলে কত চলে আসছে, 20 sin 30 ডিগ্রি। ওকে, এটা তো ওয়াই এতেই আছে, তাহলে এটাকে ভাঙার দরকার নেই, এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলে কি আসবে, এদিক বরাবর আসবে কতখানি, দেখ 35 cos 40 ডিগ্রি, আর এদিক বরাবর সেটা কতখানি চলে আসবে, দেখ তো 35 sin 40 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে সামেশন অফ এফএক্স করলে কি দেখছি, দেখ এক্স অ্যাক্সিস বরাবর কে কে আছে, এদিকটাতে আছে 20 cos 30 ডিগ্রি, এদিকটাতে আছে কি 35 cos 40 ডিগ্রি। তাহলে একটার সঙ্গে আরেকটাকে আমাকে কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। তাহলে এখানটাতে আমি দেখছি কি, দেখতো না 20 cos 30 ডিগ্রি মাইনাস আমাদের কত আসছে 35 cos 40 ডিগ্রি, 35 cos 40 ডিগ্রি, সামেশন অফ এফ ওয়াই করলে কত পেয়ে যাচ্ছি, দেখতো সামেশন অফ এফ ওয়াই পারলে উপরের দিকটাতে পাচ্ছি কত, দেখ না 25 অরিজিনাল ছিল, তার সাথে কে গেছে দেখ 20 sin 30 ডিগ্রি, নিচের দিকে কে এসছে দেখ 30 নিউটন, আর কে আছে 35 sin 40 ডিগ্রি, মানে এখান থেকে নিচের দিকে বলে কত পাচ্ছিস, একটা পাচ্ছিস কতখানি -35 sin 40 ডিগ্রি, আরও একটা নিচের দিকে কে আছে -30। তাহলে এখান থেকে তুই পেয়ে যাবে কি সামেশন অফ এফ এক্স আর এফ ওয়াই পেয়ে যাবি। তাহলে নেট ফোর্স ক্যালকুলেট করতে বললে তোরা কী করে দিবি, ক্যালকুলেটার নিয়ে সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার ক্যালকুলেট করে দিবি। আর অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস বললে কী করবি না, তোরা সবাই শিখেছিস সেটাকে রেখে কি ট্যান ইনভার্স অফ এফ ওয়াই বাই এফ এক্স। তাহলে এটুকুনি তো কাজ, এরকমভাবে আমি সমস্তটা করে দিলাম, তোরা ক্যালকুলেটারেতে বাকি পার্টটাকে বসিয়ে অ্যান্সারটাকে করে দিস, কোনো কিছু অসুবিধা হওয়ার কথাই না, তাই না? চল পরের দাগেরটাই চলে যাব। তাহলে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসছে সেটা তোরা কিন্তু একটুখানি দেখে নিবি। হ্যাঁ, তারপরেতে কথা আসছে কি দেখতো, রাইট ডাউন দ্য জেনারেল এক্সপ্রেশন অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ভেলোসিটি রেশিও কার না অফ এ সিম্পল লিফটিং মেশিন। দেখ তোরা বুঝতে পারছিস এই জায়গাটার আমাদের কতখানি ইম্পর্টেন্স আছে। তাহলে এই জায়গাটা থেকে কিন্তু বারবার তোদের কোয়েশ্চেন হচ্ছে। তাহলে আমাদের দেখ এখান থেকে কী বলেছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ভেলোসিটি রেশিওর সিম্পল এক্সপ্রেশন, তাই তো? তাহলে চারের দাগেরটার ক্ষেত্রে সবাই আমরা শিখেছি কি দেখ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে আমরা সবাই কতখানি শিখেছি বল, লোড বাই এফোর্ট, তাই লিখি কত ডব্লিউ বাই পি। তারপরেতে কি আছে দেখ ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিওকে আমরা সবাই কি শিখেছি না, সবাই আমরা আরামসে শিখেছি ডিস্ট্যান্স মুভড বাই এফোর্ট ডিভাইডেড বাই ডিস্ট্যান্স মুভড বাই লোড, তাই তো? তাহলে আমাদের সেটাকে ডিস্ট্যান্স মুভড বাই এফোর্টকে কি দিয়ে রেখে ওয়াই ডিভাইডেড বাই ডিস্ট্যান্স মুভড বাই লোড, তাহলে সেটাকে রেখে কি দিয়ে না এক্স দিয়ে। ওকে, তাহলে এটার ভ্যালু কত থাকে দেখ, ডিস্ট্যান্স মুভড বাই এফোর্ট divided by distance moved by load, distance moved by
লোড। ওকে, এইটুকুনি বেসিক কথাকে কিন্তু আমাদের প্রত্যেককে দেখে নিতে হচ্ছে। তারপরেরটাতে কি বলেছে, ডিডিউস দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি অফ এ মেসিন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকেও কিন্তু তোদেরকে সবাইকে আমি করতে বলেছিলাম যে রিভার্সিবিলিটির কন্ডিশন কি, তোদের এটা কিন্তু পরীক্ষাতে কিন্তু প্রচুর জায়গাতে কোয়েশ্চেনটা এসছে। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি? তো এটাকে চল তোদের সঙ্গে আমি আরও একবার ডিসকাশন করে নিই। এটা তাহলে কোনটা আসছে দেখ, 4 থেকে সেকেন্ড পার্ট, ডিডিউস দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি। ওকে, আমরা সবাই জানি এখান থেকে 4টে পয়েন্ট। 1 নম্বর হচ্ছে কি ডব্লিউ, ডব্লিউ মানে আমরা কত জানি দেখ লোড। পি, পি মানে আমরা কত জানি, সেটা জানি হচ্ছে কি এফোর্ট। ওকে, আমরা আরও দুটো কথা শিখেছি, একটু আগেও লিখলাম ওয়াই, আর একটা কথা লিখলাম কি এক্স। এক্স দিয়ে আমরা কাকে শিখেছি না ডিস্টেন্স মুভড বাই লোড, distance moved by load। ওকে, আর y মানে আমরা কি শিখেছি না distance moved by effort। ওকে, এবার দেখ আমরা সবাই জানি যে ওয়ার্ক ডানের ভ্যালু কত হয়। ওয়ার্ক ডানের ভ্যালু বলতে আমি এখান থেকে কার কথা বলছি না ইনপুট সাইডে তো ওয়ার্ক ডানের কথা। ইনপুট মানে কি না আমাদের এফোর্টটাকে আমরা ইনপুট বলি। এফোর্টের ভ্যালু কত আছে পি, ডিস্টেন্স মুভ বাই এফোর্ট কত আছে ওয়াই, তাহলে ইনপুট ওয়ার্ক ডান কত আসবে ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। আউটপুটেতে ওয়ার্ক ডান কতখানি আসছে দেখ, আউটপুটেতে ওয়ার্ক ডান আসছে কতখানি দেখ না আউটপুটে আছে ডব্লিউ ইন্টু তার ডিস্টেন্স কতখানি আছে এক্স। তাহলে আমাদের এখান থেকে কি কথা শিখে নিলাম যে দেখ আউটপুটে ওয়ার্ক আর ইনপুটে ওয়ার্ক যদি ডিফারেন্ট হয় তাদের জন্য যে লস আসবে সেটাকে আমরা বলবো কি ফ্রিকশনাল লস। আমরা সবাই কি শিখেছি যে ইনপুটে যা ওয়ার্ক ডান করছি আউটপুটে যা পাচ্ছি তাদের যে ডিফারেন্স সেটাই আমাদের কি আসবে লস ডিউ টু ফ্রিকশন। এবারেতে দেখ আমাদের সবাই শিখেছি যে যদি সেটা রিভার্সিবল মেশিন হয়, রিভার্সিবল মেশিন হলে আমাদের কি আসছে মেশিন শুড বি মানে আউটপুট অফ দ্য মেশিন শুড বি মোর দ্যান দ্য লস। ওকে, তাহলে আমাদের আউটপুট অফ দ্য মেশিন কি থাকতে হবে যে লসটার থেকে আমাদের বেশি হতে হবে। তাহলে আউটপুট অফ দ্য মেশিন কোনটা ডব্লিউ এক্স, তার মানে আমাদের এখান থেকে সবসময় জানতে হবে কি ডব্লিউ এক্স শুড বি গ্রেটার দ্যান পিওয়াই মাইনাস ডব্লিউ এক্স। তাহলে ডব্লিউ এক্সটাকে তুই এদিকটাতে নিয়ে নে, তাহলে থেকে কত পেয়ে যাচ্ছিস 2wx শুড বি গ্রেটার দ্যান পিওয়াই। ওকে, তাহলে এটুকুনি কথা আমাদেরকে সবাইকে শিখে নিতে হচ্ছে। তাহলে এখান থেকে আরও একটা কথা আমরা পেয়ে যাচ্ছি কত দেখতো যে wx বাই পিওয়াই। ওকে, তাই না? তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি দেখ, এটা থেকেই পাচ্ছি দেখ wx বাই পিওয়াই, সেটা কি থাকছে শুড বি গ্রেটার দ্যান হাফ। wx বাই পিওয়াই, wx বাই পিওয়াইটাকেই আমরা বলি কি যে তোর এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি ইজ গ্রেটার দ্যান হাফ বা এফিসিয়েন্সি ইজ গ্রেটার দ্যান 50%। তাহলে এফিসিয়েন্সি শুড বি গ্রেটার দ্যান 50% কার ক্ষেত্রে না আমাদের রিভার্সিবিলিটিকে মেনটেন করার জন্য। তাহলে কন্ডিশন অফ রিভার্সিবিলিটি বা কন্ডিশন অফ সেলফ লকিং অফ এ মেশিন, সেই জিনিসটাকে আমাকে বলতে গেলে আমাকে এই জিনিসটাকে তোকে ডিসক্রাইব করে দিয়ে আসতে হচ্ছে। ওকে, পরের কথায় কি বলেছে, হোয়াট ডু ইউ মিন বাই নন রিভার্সিবল অর সেলফ লকিং মেশিন। নন রিভার্সিবল বা সেলফ লকিং মেশিন বলতে আমাদের ক্ষেত্রে কি বলা হয়, এমন একটা মেশিন যেটা রিভার্স ডিরেকশানেতে কাজ করতে পারে না তাকে আমাদের বলা হয় কি নন রিভার্সিবল বা সেলফ লকিং মেশিন। তাহলে এই নন রিভার্সেবল বা সেলফ লকিং মেশিনের ক্ষেত্রে আমাদের কি করতে হয় যে দেখ এফিসিয়েন্সিটা তোর হতে হবে কি লেস দ্যান 50%। ওকে, তাহলে দেখ আমাদের ক্ষেত্রে কি দেখলাম, যদি আমাদেরকে প্রথম পার্টেতে যেমন বের করতে বলেছে কি যে কোথায় গেল, দেখ ডিডিউস দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি, সেটা তোদের আসছে কত ইটা ইজ গ্রেটার দ্যান 50%।
হোয়াট ডু ইউ মিন বাই নন রিভার্সেবল অর সেলফ লকিং মেশিন? তাহলে যারা রিভার্স ডিরেকশানে কাজ করতে পারে না তাদের বলবো সেলফ লকিং মেশিন। সেলফ লকিং মেশিন হলে আমরা শিখে নিলাম কি ইটা ইজ লেস দ্যান 50%। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদেরকে প্রত্যেককে রেডি রাখতে হচ্ছে। এবারেতে চলে যাব কোনটাতে, দেখ আমরা 5 দাগের কোয়েশ্চেনটাতে চলে যাব। আচ্ছা, এরপরেতে চলে আয় হচ্ছে কি আমাদের পরের কোয়েশ্চেনটাতে কি বলা হচ্ছে, দেখ হোয়াট ইজ ফ্রিকশন। তাহলে 5 দাগের কোয়েশ্চেন আছে, দেখ ফ্রিকশনের ডেফিনেশন আমাদের দিতে হবে না। নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস ফ্রিকশন কাকে বলে। এটা হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টির জন্য বডিটা আগের দিকে চলে যেতে চাইলে আমাদের সে পিছনের দিকে বাধাপ্রাপ্ত হয়, তো সেটাই আসছে ফ্রিকশন। এর ডেফিনেশন আমি তোদের লেখাচ্ছি না, তোরা সেটা লিখে নিতে পারবি। এখানটাতে বলেছে কি, দেখ ডিফাইন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আর কি বলে দেওয়া আছে অ্যাঙ্গেল অফ রিপোজ। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তোরা সবাই জানিস এফ ইজ প্রপোর্শনাল টু কত হয় এন। প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, সেটাই হচ্ছে কি মিউ, যাকে বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত আসছে, ফ্রিকশনাল ফোর্স বাই নর্মাল রিঅ্যাকশনের রেশিও। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনকে কীরকমভাবে ডিফাইন করছিস, ইট ইজ দ্য রেশিও অফ ফ্রিকশনাল ফোর্স টু দ্য নর্মাল রিঅ্যাকশন। ওকে, তাহলে এটা চলে গেল তোর একটা, কোনটা না কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তারপরে কি আছে দেখ তো, ডিফাইন অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজটা কি বলছে, দেখ এই কোথাও কোনো একটা ইনক্লাইন্ড প্লেন আছে, আমাদের এখান থেকে অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে কি করতে হয়, থিটার মিনিমাম ভ্যালু কত হলে এখানেতে কোনো একটা বডি রাখা থাকলে সে নিজে নিজেই আস্তের দিকে নিচের দিকে চলে আসবে। তাহলে মিনিমাম অ্যাঙ্গেল অফ থিটা ফর হুইচ দ্য বডি উইল কাম ডাউন অ্যালং দ্য ইনক্লাইন বাই ইটসেলফ। তাহলে আমাদের এখান থেকে অ্যাঙ্গেল অফ রিপোজটা তোরা দেখছিস কি মিনিমাম অ্যাঙ্গেল অফ থিটা ফর হুইচ, এটা কিন্তু এবারে এমসিকিউ এর জন্য দরকার, হ্যাঁ, ফর হুইচ body will come down কার দ্বারা না along the incline। ওকে, এই ঘটনাটাকে কিন্তু তোদেরকে রেডি করে ফেলতে হবে। তাহলে এই দুটো ডেফিনেশনের পার্ট আছে, এই দুটো ডেফিনেশনের পার্টকে তোরা ফটাফট দেখে নিচ্ছিস। এরপরেতে দেখ আমাদের কথা আসছে কি, দেখ তো এ বডি মানে এরপরের যে নিউমেরিক্যালসটা, এ বডি ইজ রেস্টিং অন এ রাফ হরাইজন্টাল প্লেন, ইট রিকোয়ার্স এ পুল অফ 170 নিউটন inclined at 27 degree, okay, to the plane just to move it, and a push of 190 newton inclined at 27 degree just to move it. Determine the weight of the body. ওকে, এটুকুনি কথা আমাদের জানতে চেয়েছে। তো এটা আমি করব, তোরা আমার সাথে ফলো কর। দেখ আমাদের কীরকম কথা আছে, একটুখানি বড় হবে, হ্যাঁ, একটুখানি আস্তে আস্তে ফলো কর। দেখ প্রথম কথা আসছে, আমি কার কথা চিন্তা করছি, দেখ পুলের কথা চিন্তা করছি। ওকে, আমাদের এই বডি রাখা আছে,
ওকে, এদিক বরাবর আমি যে ফোর্সটা দিচ্ছি সেটাকে বলা হয় কি, ধর পুলিং ফোর্স, ধরে নে তার ভ্যালু হচ্ছে কত, F1। আমাদেরকে কি বের করতে বলেছে, দেখ আমাদের বের করতে বলেছে বডিটার ওয়েট কত আসবে এবং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত আসবে, ঠিক আছে। তো দেখ আমি সবার ক্ষেত্রে এটুকুনি কথা বলতে পারছি, দেখ পুল করছি তো ঠিক আছে, নিচের দিকে থেকে কাজ করে আমি সবাই জানি তার ওয়েট ফোর্স কাজ করে, এই পিছনের দিক বরাবর কে কাজ করে, তার ফ্রিকশনাল ফোর্স কাজ করে। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত থাকে, মিউ ইন্টু এন, তাহলে আমি এখান থেকে লিখবো কত, মিউ ইন্টু এন। নর্মাল রিয়াকশান কোন দিকেতে কাজ করে, নর্মাল রিয়াকশান এদিকটাতে কাজ করে। তাহলে দেখ ওপরের দিক বরাবর আমাদের এই যে ফোর্সটা নিয়েছি সেই ফোর্সটাকে কম্পোনেন্টে ব্রেক করতে হবে। কম্পোনেন্টে ব্রেক করলে কি পাবো, দেখ এদিক বরাবর পেয়ে যাব F1 cos থিটা, ওপরের দিক বরাবর পেয়ে যাব কত, দেখ F1 sin থিটা। তাহলে দেখ সামেশন অফ Fy ইকুয়াল টু যদি আমি 0 করি তাহলে আমি কত পাচ্ছি, দেখ তো ওপরের দিকে পাচ্ছি কত, দেখ n প্লাস F1 sin থিটা ইকুয়াল টু W। ওকে, আর সেখান থেকে তাহলে আমরা n এর ভ্যালু কত পেয়ে যাব, দেখ W ইকুয়াল টু মানে W মাইনাস F1 sin থিটা। আর দেখ যদি আমি সামেশন অফ Fx ইকুয়াল টু 0 করি তাহলে সেখান থেকে পাচ্ছি কত না, F1 cos থিটা সেটা ইকুয়াল টু কত আসছে, যে দেখ মিউ ইন্টু এন। এন মানে কত, আমি ওপর দিক থেকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করতে আমি কতখানি পেয়ে গেলাম, দেখ তো না সেটা আসছে ডব্লিউ মাইনাস F1 sin থিটা, তাই তো। তাহলে দেখ জাস্ট টু পুল, তাই আমি এটাকে ইকুয়াল করে দিয়েছি। তাহলে এখান থেকে আমি কিসের কথা লিখতে পারবো, দেখ তো F1 কমন নিয়ে নিতে পারবো। কমন নিলে কত পাচ্ছি, দেখ তো cos থিটা প্লাস মিউ ইন্টু সাইন থিটা। ওকে, ইকুয়াল টু তোর কত আছে, দেখ মিউ ইন্টু ডব্লিউ। ওকে, তাহলে দেখ এখানটাতে কোয়েশ্চেনটা থেকে থিটার ভ্যালু বলে দেওয়া আছে, থিটার ভ্যালু তোরা বসিয়ে দিতে পারবি। F1 এর ভ্যালু বলে দেওয়া আছে, সেখান থেকেও তোরা F1 এর ভ্যালু বসিয়ে দিবি, দিলে তোরা এখান থেকে কি পাবি, একটা ইকুয়েশন পাবি। যে ইকুয়েশনটাতে দুটো আননোন কোয়ান্টিটি থাকবে, একটা থাকবে কি তোর W আর একটা আননোন কোয়ান্টিটি থাকবে কি মিউ। সিমিলারলি এটা তো গেল কার ক্ষেত্রে, পুলের ক্ষেত্রে। এরপরেতে কার কথা বলছিস, দেখ এরপরেতে বলছিস হচ্ছে তোর পুশ। পুশ মানে তোর কি চলে আসছে, দেখ এদিক থেকে ঠেলে দিচ্ছিস, তাই না, এই একটা অ্যাঙ্গেলেতে, সেখানেতে তার যে ফোর্সটা সেই ফোর্সটা আছে কতখানি থিটা, তখন সেটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করলে কি চলে আসবে, দেখ একটা চলে যাবে এদিকটাতে, এদিকটাতে তোর কম্পোনেন্ট কতখানি চলে যাচ্ছে, দেখ তো এদিকটাতে তার কম্পোনেন্ট চলে যাচ্ছে হচ্ছে দুটো ভাবে ভাগ করলে F2 cos থিটা, আর নিচের দিকটাতে তোর কতখানি চলে আসবে F2 sin থিটা। নিচের দিকে আর কে কাজ করে, W, ওপরের দিকে আর কে কাজ করে N, এদিকটাতে আর কে কাজ করে ফ্রিকশনাল ফোর্স বা মিউয়েট। তাহলে আমাদের এখান থেকে দেখ টপমোস্ট সাইডটা বা ভার্টিক্যাল সাইডটা দেখলে কত পেয়ে যাব, N প্লাস F2 sin থিটা প্লাস W, আর হরাইজন্টাল সাইডটা দেখলে কতখানি পেতাম, দেখ F2 cos থিটা ইকুয়াল টু মিউ ইন্টু এন। এন এর ভ্যালুটা কত পেয়েছি, এইখান থেকে বসাচ্ছি F2 sin থিটা প্লাস W। তাহলে এখান থেকে আমরা যদি কি করি, দেখ F2 এর ভ্যালু আমাদের জানা আছে, আর কার ভ্যালু জানা আছে, আর থিটার ভ্যালু জানা আছে। তাহলে F2 আর থিটা বসিয়ে দিলে এখান থেকেও কি পেয়ে যাব, মিউ আর ডব্লিউ দিয়ে একটা ইকুয়েশন পাবো। এখান থেকেও আমি কি পাচ্ছিলাম, একটা মিউ আর ডব্লিউ দিয়ে ইকুয়েশন পাচ্ছি। তো দুটো ইকুয়েশন মিউ আর ডব্লিউ দেওয়া দুটো যে ইকুয়েশন পাবো, সেই দুটো ইকুয়েশনকে সলভ করব, সেই দুটো ইকুয়েশনকে সলভ করলেই আমরা কি পেয়ে যাব, এর অ্যান্সার পেয়ে যাব। সেটা আমি আর করে দেখাচ্ছি না, তোরা নিজেরা করতে পারবি। দেখ আমি কীরকমভাবে করতে হবে দেখিয়ে দিলাম, তো তোরা সেখান থেকে ভ্যালুগুলোকে বসাবি, বসালে দেখবি দুটো ইকুয়েশন, দুটো আননোন ভ্যারিয়েবলের ইকুয়েশন পেয়ে যাবি, সেটাকে সলভ করবি, করলেই তোদের অ্যান্সার চলে আসবে। ওকে, এখানটা থেকে কিন্তু আর কোনো কঠিন কাজ নেই, তোরা আরামসে সেটাকে করে দিতে পারবি। এরপরের কথায় যাই, চল।
এরপর তো চলে যা কোন কোয়েশ্চেনটাতে, 6 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখ, রাইট ডাউন দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি। সবাই জানি পোটেনশিয়াল এনার্জি মানে কত হয়, mgh, কাইনেটিক এনার্জি তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কত হয় আমরা সবাই জানি কতখানি হয়, হাফ অফ mv স্কয়ার। তারপরেরটাতে কি বলেছে দেখতো, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। তাহলে কি বলে দিয়েছে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি উইথ এ ভেলোসিটি অফ প্রজেকশন ইকুয়াল টু 150 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ ইকুয়াল টু কত দিয়েছে, 150 দিয়ে বের করতে বলেছে কি ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য বডি। সবাই শিখেছি দেখ ম্যাক্সিমাম হাইট, তার ফর্মুলা কত শিখেছি দেখ, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই তো। তাহলে ইউ স্কোয়ার মানে তোদের এখান থেকে ভ্যালুটা বসিয়ে দিচ্ছিস কত, 150 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা মানে কত, সাইন 45 ডিগ্রির স্কোয়ার, ওকে, বাই 2g মানে কত আসছে 2 ইন্টু 10। ভ্যালু বসাবি, বসিয়ে ক্যালকুলেশন করে দিবি। তারপরে কি আছে দেখতো, হরাইজেন্টাল রেঞ্জ অফ দ্য ফ্লাইট, হরাইজেন্টাল রেঞ্জ মানে কত আছে দেখতো, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। দেখ 2 থিটা মানে থিটা 45 ডিগ্রি, 2 থিটা মানে কত আসবে 90 ডিগ্রি, মানে সাইন 90 ভ্যালু কত 1। তাহলে হরাইজেন্টাল রেঞ্জের ভ্যালু কত আসবে, ইউ স্কোয়ার বাই জি। ইউ এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে, জি এর ভ্যালু 10, বসাবি অ্যান্সার পেয়ে যাবি। তারপরের কথা কি আছে দেখতো, টাইম অফ ফ্লাইট, শুধু জাস্ট ফর্মুলাটা মুখস্থ থাকলেই তোরা ভ্যালু পেয়ে যাবি। তো টাইম অফ ফ্লাইট তার ভ্যালু কত আসছে আমরা সবাই জানি দেখ 2u সাইন থিটা বাই জি। দেখ ইউ এর ভ্যালু জানিস, থিটার ভ্যালু জানিস, জি এর ভ্যালু জানিস, ভ্যালু বসাবি অ্যান্সার বের করে দিবি। এর থেকে সহজ কাজ আর কিছু আসবে না, হলো। এরপরেতে কি আছে দেখ, 7 দাগের কোয়েশ্চেন। 7 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখ, হোয়াট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সবাই জানি অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট কত হয়, আমাদের সবার জানা আছে দেখ রেডিয়ান পার সেকেন্ড। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তার ইউনিট কত হয় সবাই জানি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সবাই জানি তার ইউনিট কত হয় রেডিয়ান। তারপরে কি বলে দিয়েছে দেখ, এ বডি মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কভার্স 20 মিটার ইন 4 সেকেন্ড, মানে nth সেকেন্ডে ডিস্টেন্স কভার। তাহলে nth সেকেন্ডে ডিস্টেন্স কভারের ফর্মুলা কত শিখেছি দেখ, ইউ প্লাস এ বাই 2 ব্র্যাকেটের মধ্যে কত থাকে 2n মাইনাস 1। এখানে কোয়েশ্চেনে কি বলেছে দেখ 4 সেকেন্ডে 20 মিটার, তাহলে 20 ইকুয়াল টু কত লিখছিস, ইউ প্লাস এ বাই 2, 2 মানে কত 2n মানে কত 4 2 8 মাইনাস 1, মানে সেখান থেকে ভ্যালু কত পাচ্ছিস, সেখান থেকে ভ্যালু পাচ্ছিস হচ্ছে যে 7। এটা গেল কি 1 নম্বর পার্ট। তারপরে কি বলেছে দেখ 30 মিটার ইন 8 সেকেন্ড, তাহলে সেখান থেকে 2 নম্বর ইকুয়েশন কত আসছে, 30 ইকুয়াল টু ইউ প্লাস 8 সেকেন্ড, 8 সেকেন্ড মানে তোর কত আসছে 8 2 16 মাইনাস 1 মানে কত 15, তাহলে সেখান থেকে পাচ্ছিস কত 15 এ বাই 2। তাহলে এখানে দুটো যে কোনো থেকে ইউ এর ভ্যালুটা এখান থেকে বের করবি, করে এটাতে বসিয়ে দিবি, দিলে এ পেয়ে যাবি। মানে এখান থেকে দুটো ইকুয়েশন, এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন, এখান থেকে ইউ বের করে বসিয়ে সলভ করে নে, বা এখান থেকে এ বের করে বসিয়ে সলভ করে নে। এটা আমার কিছু করে দেওয়ার কারণে দেখ দুটো ইকুয়েশন, দুটো আননোন ভ্যারিয়েবল, ভ্যালু বসাবি অ্যান্সার পাবি, আমার আর সেরকম কিছু বলে দেওয়ার দরকার নেই, হলো। তারপরে কি কোয়েশ্চেন পড়েছে দেখ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ লিফটিং মেশিন। অ্যাডভান্টেজ অফ লিফটিং মেশিন মানে আমাদের এখান থেকে কার কথা বলতে বলেছে পরের থেকে কোয়েশ্চেনটাতে, অ্যাডভান্টেজ অফ লিফটিং মেশিন বলতে আমাদের বলতে চেয়েছে কার কথা দেখ, ওই মেকানিক্যাল অ্যাডভান্টেজের কথা বলতে চেয়েছে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ লিফটিং মেশিন কত হয় সবাই আমরা জানি W/P। তাহলে সেই W/P এর কথাটাই আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে দেখ যদি W ইজ গ্রেটার দ্যান P হয় তখন আমাদের কি জানবো, অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দ্যান 1, আর W ইজ লেস দ্যান P হলে আমরা বলবো কি সেখানেতে লস আছে।
তারপরেতে কি বলেছে দেখ তো, ওয়ার্ক, পাওয়ার আর এনার্জির ডেফিনেশন বলেছে। দেখ এটাকে আমার সত্যি বলার কিছু নেই। ওয়ার্ক মানে কত, ফোর্স বাই ডিসপ্লেসমেন্ট। পাওয়ার মানে কত, ডব্লিউ বাই টি। এনার্জি মানে কত না, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জি ইজ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। ওকে, এই তিনটে জিনিস বের করতে বলেছে। ওয়ার্ক ডানের এসআই ইউনিট কত হয় সবাই জানি, জুল। পাওয়ারের এসআই ইউনিট কত হয় আমরা সবাই জানি, জুল বাই সেকেন্ড মানে ওয়াট। এনার্জির ইউনিট আর ওয়ার্ক ডানের ইউনিট সমান হয়, তাহলে তার ইউনিটও আমরা বলে দিচ্ছি কত, জুল। তাহলে এটা ছিল তোদের কি দেখ মোস্ট একটা ইজিয়েস্ট কোয়েশ্চেন। এটা করে আসলে মানে 8-এ 8 পেতে কোনো দিন কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে, তাহলে এটাকে তোরা করছিস। দাঁড়া 1 মিনিট। তারপরেতে কি আছে দেখতো, ড্র দ্য স্কেচেস অফ দ্য টাইপস অফ সাপোর্ট ইন এ বিম। তাহলে কত ধরনের বিম হয় সেটাকে তোদের কিন্তু আমাদের এখানটাতে জানতে চেয়েছে। টাইপ অফ সাপোর্ট কিসের ধরনের আমাদের বিম হয় তার স্ট্রাকচারটাকে তোকে এঁকে দেখাতে বলেছে। এটা আমি কি বলবো, এটা আমার আর লিখে দেখানোর কথা নয় বা লিখে দেখানোটা পসিবলও নয়, কিন্তু তোদেরকে আমি বলে দিতে পারি যে দেখ এটা তোদের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেতে থাকবে। সেই কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেতে তোরা এখান থেকে তোর স্ট্রাকচার অফ বিম বা এই বিমগুলো কোনটা কত ধরনের কি হয় সেটাকে তোরা কিন্তু একবার দেখে নিতে পারবি। ওকে, এটা কি আসছে দেখ, ড্র দ্য স্কেচেস অফ টাইপ অফ সাপোর্ট ইন এ বিম। ঠিক আছে, দেখ 9 দাগেরটার ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের সাপোর্ট ইন বিম কি কি সাপোর্ট হয়, আমরা সবাই শিখেছি এখানটা থেকে যে সাপোর্ট থাকে। 1 নম্বর থাকে কি দেখ, সিম্পল সাপোর্ট। ওকে, সিম্পল সাপোর্টের ছবি কীরকম ধরনের হয় তোরা সবাই শিখেছিস। এই একটা তোদের স্ট্রেট লাইন থাকে, তার মাথায় এরকমভাবে তোর একটা তোর ওই হিঞ্জ দিয়ে দেওয়া থাকে বা আমাদের কি থাকে ওই একটা তোর বিম দিয়ে দেওয়া থাকে। এটা চলে যায় কি সিম্পল সাপোর্ট। তারপরেতে কি থাকে দেখ, তারপরেতে থাকে 2 নম্বর হচ্ছে যে তোর সাপোর্টের মধ্যে থাকে দেখ রোলার সাপোর্ট। রোলার সাপোর্টের সময়তে কি হয় না, এরকমই সিম্পল স্ট্রাকচার থাকে। এদিকটা থাকে কি সলিড, কিন্তু এদিকে আরও যে সাপোর্টটা থাকে তার নিচে কি থাকে এরকম চাকা লাগানো থাকে। তাহলে সেটাকে বলি কি আমরা রোলার সাপোর্ট, তাই তো? তাহলে এটা চলে গেল হচ্ছে কি আমাদের সিম্পল সাপোর্ট, আমাদের এটা চলে গেল কি না রোলার সাপোর্ট। ওকে, এবারেতে দেখ তারপরেতে আমাদের কি থাকে, তারপরেতে থাকে হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট। দেখ তাহলে তারপরেতে আমাদের চলে যায় কি দেখ হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টের ছবি আর আমাদের তোর যে নর্মাল সাপোর্টের ছবি সেটা মোটামুটি পুরোটাই সেম হয়ে যায়, এরকমই হয়। খালি একটা কথা আসছে দেখ, যদি হিঞ্জ সাপোর্ট হয় নর্মাল রিয়াকশানটা বা রিয়াকশানটা যে কোনো ডিরেকশানে হতে পারে, মানে এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, রিয়াকশান বিভিন্ন দিকে হতে পারে। কিন্তু নর্মাল সাপোর্টেতে রিয়াকশানটা শুধুমাত্র পারপেন্ডিকুলার ডিরেকশানেই হবে। এটুকুনি কথা তোদেরকে কিন্তু শিখে রাখতে হচ্ছে। এরপরেতে আমাদের কি থাকে, আর একটা পার্ট থাকে যাকে আমরা বলি কি দেখতো ফিক্সড সাপোর্ট। ওকে, ফিক্সড সাপোর্টের তাহলে কনসেপ্টটা কি দেখ, এরকম কোনো একটা দেয়াল আছে, সাপোর্টটা কি মানে যে তোর বিমটা থাকে সেটা থাকে কি এই সাপোর্ট
মানে এই দেয়ালটার মাঝখান দিয়ে চলে যায়, মানে একদম পুরোপুরি ফিক্সড করে দেওয়া আছে। তাহলে এই চারটে হয় কি আমাদের টাইপ অফ সাপোর্ট। তারপরের কোয়েশ্চেনটাতে বলেছে কি দেখতো, ডিটারমাইন দ্য রিয়াকশন অফ দ্য সাপোর্ট ইন এ অ্যান্ড বি। তাহলে এ আর বিতে আমাদের সাপোর্টটার রিয়াকশন বের করতে বলেছে। চল তার পার্টটাকে আমরা করে দেখে নিই। দেখ আমাদের এখানটাতে কি বলেছে দেখ, 12 কিলোনিউটন পার মিটার বলে দেওয়া আছে। তাহলে এখানটাতে আমাদের টোটাল ফোর্স কতখানি দিচ্ছে, এই যে তোর ডিস্ট্রিবিউটেড লোডটা আছে 1 মিটারে 12 কিলোনিউটন, এটা টোটাল কতখানি আছে 1.8 মিটার। তাহলে এখান থেকে এটার যে পুরো লোডটা তার ভ্যালু কত আসছে 12 ইন্টু 1.8, তাই না? তাহলে 12 ইন্টু 1.8 করলে কতখানি আসছে, তাহলে এটা তোদের সাথে আমি করি। টুয়েলভ ইন্টু 1.8, 12 ইন্টু 1.8 করলে আমরা পাচ্ছি কতখানি দেখ, মোটামুটি পেয়ে যাচ্ছি 21.6 এর কাছাকাছি। ওকে, তাহলে এই 21.6 সেটা হয়ে গেল গিয়ে কি তোর আমাদের এই তোর ডিস্ট্রিবিউটার লোডটা দিচ্ছে। তাহলে সেখান থেকে যদি আমি পুরো স্ট্রাকচারটাকে ছবিটা আঁকি, দেখ কী কী দেখতে পাচ্ছি। নর্মাল রিয়াকশান, এখানে এ এর নর্মাল রিয়াকশান ওপরেতে 1, বি এর নর্মাল রিয়াকশান সেও কোথায় ওপরের দিকে, সেটা আসছে কত N2। এখান থেকে কে কে নিচের দিকে পড়ছে দেখ, একটা হচ্ছে এখানটা থেকে 24 কিলোনিউটন, এখান থেকে আরও একটা 24 কিলোনিউটন, আর এখান থেকে ওই ডিস্ট্রিবিউটেড লোডটার জন্য আরও একটা প্যাটার্ন সেটা নিচের দিকে। তাহলে কী কী পাচ্ছি দেখ, 24, এটাও পাচ্ছি 24, এটাও পাচ্ছি কত 21.6। তাহলে দেখ এই যে 24টা সেটা কত দূরে পড়েছে, সেটা পড়েছে দেখ এখান থেকে তোর 0.6 দূরে পড়েছে গেল। তোর এই 24টা কত দূরে পড়েছে, সেটা আরও 0.6, মানে তোর এখান থেকে পাচ্ছিস কতখানি 1.2। এটা কোথা দিয়ে পড়বে, এর মিড পয়েন্ট দিয়ে পড়বে, তাহলে কত আসছে 0.6, মানে তিনটে 0.6 মানে 3 6 18 1.8, এখানটাতে এটার হাফ যাচ্ছে, তাহলে 1.8 প্লাস 0.9, মানে তোর এই যে সেটা পড়ছে কত 1.8 প্লাস 0.9, মানে সেটা পড়ছে কতখানি 2.7 দিয়ে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখ, এখান থেকে পেয়ে যাচ্ছি N1 প্লাস N2, ওপরের দিকের ফোর্সগুলো, নিচের দিকের ফোর্সগুলো কত আসছে 24 24 48 প্লাস 21.6, মানে 48 প্লাস 21.6, মানে 40 গুড়িয়ে 68 মানে পাচ্ছি কতখানি দেখ না 69.6। এটা হচ্ছে কত N1 প্লাস N2। এবারেতে আমাকে এখান থেকে আর কিসের ক্যালকুলেট করতে হবে না, আমাকে আর ক্যালকুলেট করব, সেটা হচ্ছে যে তোর এই টর্ক ক্যালকুলেট করব। ধরেন আমি এই পয়েন্টের রেসপেক্টে টর্ক ক্যালকুলেট করছি, দেখ এই ফোর্স ক্লকওয়াইজ টর্ক দেবে, N2 কি দেবে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দেবে। N2 এর দূরত্ব কত আছে 3 6 18 আর 18 কত আছে 36, তাহলে এটা N2 দূরে কাজ করছে কতখানি দেখ 3.6। তাহলে এখান থেকে এটা আসছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো হচ্ছে কি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক আর ক্লকওয়াইজ টর্কের ভ্যালু সেম হতে হবে, মানে দেখ এখান থেকে আমি কত লিখবো 24 ইন্টু 0.6 প্লাস কত লিখবো দেখ 24, এটা কত দূরে কাজ করছে তোর 1.2, তাহলে 24 ইন্টু 1.2, এটা 21.6টা কত দূরে কাজ করছে না, সেটা কাজ করছে হচ্ছে দেখ 21.6টা হচ্ছে 2.7 দূরে কাজ করছে, সেটা ইকুয়াল টু কত থাকবে N2 ইন্টু 3.6। দেখ এখানটাতে কোনো ভ্যালু নেই, এখান থেকে N2 এর ভ্যালু বের করবি, সেই N2 এর ভ্যালুটা বের করে এই কোয়েশ্চেনটাতে বসিয়ে দিবি, দিলে তোরা কি পেয়ে যাবি N1 এর ভ্যালু পেয়ে যাবি। এটুকুনি কাজ আছে, একদম সিম্পল কোয়েশ্চেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তোরা কিন্তু ইজিলি এই কোয়েশ্চেনটাকে তোরা করে ফেলতে পারবি। গেল তারপরের কোয়েশ্চেনটাতে যা দেখ, সেখানটাতে তোদের কি বলেছে ভেলোসিটি রেশিও অফ কার না ভেলোসিটি রেশিও অফ স্ক্রু জ্যাক। ওকে, তাহলে এটা আমি তোদের বলেছিলাম দেখ, এটা আমাদের সিম্পল স্ক্রু জ্যাকের ভেলোসিটি রেশিও আমাদের কিন্তু সবাইকে করে আসতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষার ক্ষেত্রে প্রচুর পড়ে, তাই 10-এর দাগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে তোরা কীরকমভাবে করে নিচ্ছিস দেখ। ভেলোসিটি রেশিও অফ স্ক্রু জ্যাক, তার ফর্মুলাটা সিম্পল স্ক্রু জ্যাকের ক্ষেত্রে ফর্মুলা তোরা সবাই শিখেছিস কত দেখ
টু পাই এল বাই পি, তাই না? টু পাই এল বাই পি, এই ফর্মুলাটাকে তোদের মুখস্থ করতে হচ্ছে। যেখানেতে এল কি ছিল বল? এল ছিল তোদের লেন্থ অফ দ্য হ্যান্ডেল, তাই তো? এল কি ছিল দেখ? লেন্থ অফ দ্য হ্যান্ডেল, মানে যে হ্যান্ডেলটা দিয়ে তোর আমাদের লোডটাকে অ্যাপ্লাই, সরি এফোর্টটাকে অ্যাপ্লাই করা হয়। আর পিটা কি ছিল? পিটা ছিল আমাদের পিচ অফ দ্য স্কোয়ার থ্রেড। ওকে, তো এটুকুনি কথা আমাদের মুখস্থ করতে হচ্ছে। এখানেতে ফর্মুলাটা পড়েছে, এবছর হয়তো এটা দিয়ে তোর অঙ্ক পড়ে যাবে, তো কিন্তু তোদেরকে এটাকে রেডি রাখতে হচ্ছে। পরের কোয়েশ্চেনটাতে কি বলেছে দেখ, এফিসিয়েন্সি বলে দিয়েছে, এফোর্ট বলে দিয়েছে, আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিওটাকে বের করতে বলেছে। তো ঠিক আছে, চল একদম বেসিক জায়গার কোয়েশ্চেন, 10-এর দাগের পরের পার্টটাকে দেখে নিই। দেখ কি বলেছে, এফিসিয়েন্সি 80%, তাহলে এফিসিয়েন্সি 80% মানে সেটার ভ্যালু কত আসছে দেখ, 80 ইন্টু 1/100 মানে 0.8। এফোর্ট বলে দেওয়া আছে কতখানি দেখ, 50 নিউটন। লোডের ভ্যালু বলে দেওয়া আছে কতখানি, 1 কিলো নিউটন মানে কত, 1000। দিয়ে আমাকে কি বের করতে বলেছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। সবাই আমরা জানি দেখ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কত হয়, W/P মানে কত, 1000/50। তাহলে এখান থেকে যেটা অ্যান্সার আসবে তোরা করে দিবি। তারপরে তো তোদের কি বলেছে, অ্যান্ড ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও আমরা কত পাই দেখ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। তাহলে দেখ ভেলোসিটি রেশিও কত পাবি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই এফিসিয়েন্সি। এখান থেকে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বের করবি এখানে বসিয়ে দিবি, এফিসিয়েন্সির ভ্যালু 0.8 আছে, ভ্যালু বসিয়ে দিবি, অ্যান্সার পেয়ে যাবি। আমার আর সত্যিই কিছু করে দেওয়ার নেই, একদম ইজি অঙ্ক হলো। পরের পার্টটাতে চলে যাব, 11-এর দাগের পার্টটাতে। প্রথম কথা আসছে কি দেখ, 11-এর দাগের পার্টটা কিন্তু সেরকমভাবে আমি কোয়েশ্চেনটা নিজেই পড়ে বুঝতে পারছি না। এখান থেকে জিরক্সটা বা আমাদের যেটা পিডিএফটা এসেছিল, সেই পিডিএফটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আমি করছি, তাও তোরা দেখ। এখানে দেখ কীরকম কথাগুলো দিয়েছে দেখ, এটা বেসিক্যালি তোকে দিয়ে দিয়েছে কি, একটা আই সেকশন দিয়ে দিয়েছে। ওকে, এই তোকে এরকম একটা আই সেকশন দিয়ে দিয়েছে। এই যে ওপরের সেকশনটা দিয়েছে সেটা ভাই সত্যি বলতে কি জানিস তো, আমি এখানেতে ভ্যালুটা বুঝতে পারছি না। আমি কিন্তু তোদের এই টাইপটাকে তোদের বলে দিচ্ছি, তোরা কিন্তু এরকমভাবে দেখে করে নিস। কি আছে দেখ, যেটা বুঝতে পারছি এটা হচ্ছে কি, এদিক বরাবর তার চওড়াটা বলে দেওয়া আছে কতখানি, 100। এদিক বরাবর আমি ভ্যালুটা বুঝতে পারছি না, সেটা মোস্টলি 30 আছে। ওকে, লম্বাটা, এই যে এখান থেকে একটা লম্বা সেকশনটা আছে, এই লম্বা সেকশনটা লম্বাটা তো দিয়ে দেওয়া আছে কতখানি দেখ, দিয়ে দেওয়া আছে 100। আর এর যে চওড়াটা, সেই চওড়াটা তো দিয়ে দেওয়া আছে কতখানি দেখ, এটা দিয়ে দেওয়া আছে 20। নিচের দিকে তোদের আরও একটা সেকশন আছে, যে সেকশনটার ভ্যালু যতদূর আমি বুঝতে পারছি সেটা আসছে কি দেখ, ঠিক বুঝতে পারছি না বাবা, এটা আমি ধরে নিচ্ছি কতখানি 200 আছে, আর এর যে চওড়াটা আছে সেটা আছে কতখানি 30। তাহলে যদি এই তিনটে পার্ট পেয়ে যাই, আমাদের এবারে এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। সেটা আসছে কি না, সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে। আমি সত্যি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না, ছবিটা বুঝতে পারছি না। আমাদের এই যে ওপরের পার্টটা আছে, ওপরের পার্টটার এরিয়া কত আসবে, ওপরের পার্টটার এরিয়াটাকে ধরে নে কতখানি, A1, মাঝের পার্টটা ধরে নে A2, এখানের পার্টটা ধরে নে A3। A1 এর ভ্যালু কত আসবে দেখ, 30 ইন্টু 100, 30 ইন্টু 100 মানে সেখান থেকে চলে আসছে কত, 3000। এই পার্টটার এরিয়া কত আসবে, 20 ইন্টু 100 মানে সেখান থেকে 20 ইন্টু 100 মানে তো চলে আসছে কত দেখ, 2000। এই যে পার্টটা A3, তার এরিয়াটা কতখানি চলে আসছে দেখ, 30 ইন্টু 200 মানে সেটা পেয়ে যাচ্ছিস কত দেখ, 6000। আমাদের জানি এটা সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস আছে, তাহলে শুধুমাত্র আমাদের এক্স অ্যাক্সিস কি বলে, এক্স অ্যাক্সিসের ভ্যালু বের করার দরকার নেই, শুধু ওয়াই এর ভ্যালু বের করলেই আমাদের ভ্যালুটা পেয়ে যাব। দেখ প্রথম যে
মানে নিচের দিকের যে স্ট্রাকচারটা আছে সেই নিচের দিকের স্ট্রাকচারটা গ্রাউন্ড থেকে কতখানি লেভেলে উপরে আছে, দেখ 30 আছে, তার মানে এর আধা হাতি থাকবে, এটা কতখানির উপরে থাকছে 15, তার মানে এখান থেকে আমাদের y3 ভ্যালু কত পেয়ে গেলাম 15। এটার মিড পয়েন্ট কোথায় আছে এরকম, দেখ এটা পুরোটা 100, মানে মিড পয়েন্ট কোথায় থাকবে 50 প্লাস নিচের দিকের 30, এটা আসছে কতখানি দেখ এইটুকুনি হাইট হচ্ছে 50, নিচে থেকে এর হাইটটা নিতে হয়, তাহলে 50 প্লাস 30, মানে এটার ক্ষেত্রে y2 এর ভ্যালু কত পাচ্ছিস 50 প্লাস 30 মানে আসছে কত 80। তাহলে দেখ এটা পেলে কত 100, এটা পেলে 30, 130, এর অর্ধেকটা কতখানি আছে, এটা 30, তাহলে এর অর্ধেকটা আছে কত 15, তাহলে 130 প্লাস 15 মানে সেটাতে আসছে কতখানি y3 আসছে কতখানি দেখ 145। তাহলে এটার আমাদের এবার সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে। তাহলে তার জন্য আমাদের কাছে ফর্মুলা কত আছে, দেখ আমাদের কাছে ফর্মুলা আছে এই কথা a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই আমাদের কত আছে a1 প্লাস a2 প্লাস a3। ওকে, প্রত্যেকটা জিনিসেরই ভ্যালু জানিস, ভ্যালুগুলোকে এখানটাতে বসিয়ে দিবি, বসিয়ে তোরা অ্যান্সার বের করে দিবি। অ্যাকচুয়ালি আমি যতটা বুঝেছি এটাকে সেটাকেই তোদের করে দিলাম, আমি এটার পুরোটা বুঝতে পারছি না, তোরা কি আমার সত্যিই কিছু করার নেই, কিন্তু টাইপটা তোরা দেখবি আই সেকশন টি সেকশনের মধ্যে একটা পরীক্ষায় পড়বে, তোদের ভগবতীর বই থেকে আমি পরীক্ষায় দাগ দিয়ে দিয়েছিলাম, তোরা সেগুলো দেখে নিস, নিলে তোরা আরামসে করে দিয়ে আসতে পারবে। চল এই অবধি থাক, তোরা ভালো করে ফলো কর, পরে আবার দেখা হবে।